একটা সম্পূর্ণ সাজানো নাটক। দেখা গেল যে সকাল ৬টা নাগাদ মানে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে তাদেরকে না জানিয়ে আইপ্যাকের অফিসে একদম ইডি এসে হাজির হলো। মুখ্যমন্ত্রী সেখানে গেলেন এবং রেড করা যে ফাইল সেই ফাইল তুলে নিয়ে এলেন। এভাবে ইডি রেড করছে সেই টাইমে মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে আসতে পারে? রেড তো না বলেই করা হয়। সাজানো ঘটনাই হয়ে থাকে তাহলে ইডি জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং কালকে শুনানিও আছে। তাহলে কি করে এই ঘটনাটা ঘটছে? তারা হাইকোর্টে দ্বারস্থ কেন হবে? শুনানির আগে একদম সুপ্রিম কোর্টে যে কেস শুভ্রা ঘোষ সেদিন কোনো রকম মন্তব্য না করেননি এবং সে উঠে গেছেন যেখানে হাইকোর্টের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং দেখা যায় যে মুখ্যমন্ত্রী আগে থেকে ক্যাভিয়েট দাখিল করে জেপি তরফ থেকে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছেন তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছে নবান্নের সামনে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তা সেটা ক্লাস নিতে হবে সিপিএম এর কাছ থেকে। অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে ইডি যদি মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় তাহলে ১০০ কোটি টাকা পেত মুখ্যমন্ত্রীর বাড়ি। সম্পূর্ণ সাজানো নাটক। রেড তো না বলেই করা হয়। এক্ষেত্রে যদি অভিষেক বা দিদি এরা যদি বলে আমাদের না জানিয়ে রেড করা হয়েছে, এটা খুব হাস্যকর ব্যাপার। তাহলে তাহলে আর সেটাকে রেড কেন বলা হলো? তাহলে তো সেটা আমন্ত্রণ হয়ে যাবে, ঠিক আছে না? ২ নম্বর, এটা পুরো নাটক এই জন্যই বলছি, ইডি সেন্ট্রাল ফোর্স নিয়ে নামলো এবং আজ পর্যন্ত দেখবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে হোক, যার বাড়িতে রেড হোক, সেটা পুরো সিল করে দেওয়া, সেখানে কেউ ঢুকতে পারে না। যাকে বলেন কি পাখিও সেখানে ঢোকার সুযোগ পাবে না, নিশ্ছিদ্র একেবারে সুরক্ষা ব্যবস্থা থাকে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রী নোটিশ দিয়ে প্রথমে ক্যামাক স্ট্রিটে গেলেন, সেখান থেকে কী সব হার্ড ডিস্ক ফাইল তুললেন, আবার ওইখান থেকে আধ ঘন্টা গাড়ি করে গেলেন, সেইখানে গাড়ি ভর্তি করে ফাইলপত্র তুললেন, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। তার মানে এটা গট আপ গেম ছাড়া আর কিচ্ছু না, এটা একটা তামাশা হলো। যে তারপরে যে সিনগুলো দেখলেন যে মুখ্যমন্ত্রী মাইকও এসে গেল, মানে সব রেডি ছিল ব্লু প্রিন্টে, বক্সও লেগে গেল, ওনার ভাষণও হয়ে গেল, সেইখানে আর বাংলাকে গালাগালিও দিলেন, সবই হয়ে গেল এবং তারপরে পুরো রাজ্যে পথে নেমে গেল। চোরের মায়ের গলা বলে বলে না, চুরি করলেন মুখ্যমন্ত্রী ফাইল, আর তার ছেলেরা প্রতিবাদে নেমে পড়লো, মানে চুরির সমর্থনে নেমে পড়লো। তো এদের যে অন্ধভক্ত তৈরি করেছে, মোদির অন্ধভক্ত আর মমতা অন্ধভক্তের মধ্যে, মানে এরা গোলাম ক্যাটাগরি, যা বলবে তাই করবে। তো এইটা পুরোটা সাজানো ঘটনা, শুধু এই ইমপ্রেশন দেওয়ার জন্য যে মোদির সঙ্গে মমতার ব্যাপক যুদ্ধ হচ্ছে। যদি এটা সাজানো ঘটনাই হয়ে থাকে তাহলে ইডি জানাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং কালকে শুনানিও আছে। তাহলে কি করে এই ঘটনাটা ঘটছে? তারা হাইকোর্টে দ্বারস্থ কেন হবে? ইডি যদি বলছে ওখান থেকে মুখ্যমন্ত্রী ফাইল তুলে নিয়ে গেল, তো ফাইলটা আটকাতে কে বারণ করেছিল? তাহলে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসার কি প্রয়োজন ছিল? যদি বলতো না কয়েকটা অফিসার এসছে, তারা একটা মুখ্যমন্ত্রী কি করে আড়াবে? সেন্ট্রাল ফোর্স তো শুধু কমান্ড বোঝে, মুখ্যমন্ত্রী কেন যাকে বলবে তাকে তুলে নিয়ে চলে যাবে। তো সেইখানে তারা অ্যালাউ করলো কেন? তাহলে প্রথমে চুরিটা হতে দিল, তারপরে আদালতে গিয়ে নালিশ করবে। আদালত কি করবে বলুন তো? আদালত কিছুই করবে না, দু একটা ডেট নেবে আর তারপরে হয়তো একটু ভৎসনা করবে, ছেড়ে দেবে। তো মুখ্যমন্ত্রী এর আগে আদালতে অনেক ভৎসনা শুনেছেন, কিন্তু এইটার ওপরে মুখ্যমন্ত্রীর কোনো জাজমেন্ট, মানে কোর্ট কোনো জাজমেন্ট দিতে পারবে না, কোনো শাস্তি মুখ্যমন্ত্রীকে দিতে পারবে না। কারণ অপরাধী এখানে কি বলবো, ইডি, তারা এটাকে সুযোগ করে দিল এবং এই পুরোটা সাজানো ঘটনা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা যায় শুনানির আগে একদম সুপ্রিম কোর্টে যে কেস শুভ্রা ঘোষ সেদিন কোনো রকম মন্তব্য না করেননি এবং সে উঠে গেছেন যেখানে হাইকোর্টের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং দেখা যায় যে মুখ্যমন্ত্রী আগে থেকে ক্যাভিয়েট দাখিল করেছেন। কি বলবেন? দেখেন, বললাম না, বিচারপতির এখানে কোনো রায় দেওয়ার ক্ষমতা নেই, না ও ইডির বিরুদ্ধে রায় দেবে, না ও মুখ্যমন্ত্রী দেবে। তো সে বেচারা কি করবে, সে উঠে চলে গেছে। আর এই ক্যাভিয়েট ট্যাভিয়েট করে রাখার মানে কি, ক্যাভিয়েট আমরা কখন করি? যখন ধরুন একটা ঘটনা ঘটেছে, জমি জায়গার বা কোনো বড় সম্পদের কেস, আমাকে না জানিয়ে যাতে কোনো ডিল না হয়, ওই জমি, ওই সম্পত্তি, ওই বিষয়ের উপরে কোনো পদক্ষেপ নিলে আমাকে জানাতে হবে, নোটিশ সার্ভ করতে হবে, এইটা। তাহলে এইখানে কি এমন বিষয় আছে যেটা মুখ্যমন্ত্রীকে জানাতে হবে? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওরা যে ফাইল চুরির অভিযোগ করেছে, তো মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলুক না ফাইল চুরিটা উনি কেন করলেন। সেখানে আদালতেই উঠে চলে গেল, শুনলো না। কারণ এটা একটা গট আপ গেম। আপনার এই আদালতগুলো সেন্ট্রাল কন্ট্রোল করে বা রাজ্য কন্ট্রোল করে, এটা একটা ছক। মানে আপনি দেখেছেন হয়তো আনিস খানের দুখানা ময়নাতদন্ত হওয়ার পরও বিচার পাইনি, আবু সিদ্দিকের বিচার পাইনি, আমরা প্রিয়াঙ্কা হাসদার বিচার পাইনি, আমরা বাহা কিস্কুর বিচার পাইনি, আমরা বিচার পেলাম তো দুনিয়ার ১৩ জন মানুষের বিচার পেয়ে গেলাম। তাতে বিচারগুলো এখানে কোথাও না কোথাও অন্য জায়গা থেকে কন্ট্রোল করা হয়। আমি আগেই বললাম এটা একটা সাজানো একটা নাটক, একটা ২৬-এর নির্বাচনের খোরাক তৈরি করা হচ্ছে, যুদ্ধ খেলা হচ্ছে, কিন্তু এখানে কেউ কিছু রায় দিতে পারবে না।
দেখা যায় বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ফাইল চুরি করেছেন, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছে নবান্নের সামনে, কি বলবেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নবান্নের সামনে বসবে ইডি না বিজেপি? এইটা তো খুব পুরনো খেলা। ওরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বসবে, মুখ্যমন্ত্রী অভিষেক তারপরে হয়তো দিল্লিতে গিয়ে বা রাজ্যপালের সামনে, এর আগেও রাজ্যপালের সামনে অবরোধ করেছিল। হ্যাঁ? তো এগুলো টোটাল জিনিসটা হচ্ছে একটা সিন, একটা ইমপ্রেশন দেওয়ার হচ্ছে যে বিজেপি ভার্সাস তৃণমূল ব্যাপক যুদ্ধ হচ্ছে। কারণ এই বিষয়টা একদম পচে গেছে। এখানকার অতি মূর্খ, অতি অন্ধ লোক বলে দেবে, যাহা বিজেপি তাহাই তৃণমূল। মানে মুকুল রায় যেটা বলেছিল সেইটা মমতা আজকে অক্ষর অক্ষরে সত্যি প্রমাণ করেছে। এইটা নিয়ে আর কিছু নেই। আর ওই তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা আটকানোর আর কোনো স্কিম চলছে না। তাও ওই পুরনো ক্যাসেট বাজাচ্ছে, আবার একবার যদি এটাকে চালানো যায় সেই চেষ্টা চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তা সেটা ক্লাস নিতে হবে সিপিএম এর কাছ থেকে, বিজেপিকে বলছেন, কি বলবেন? ও খুব কাছ থেকে দেখছে, ওর বেশি জানা উচিত। কারণ যেটা সিপিএম পারেনি সেটা মমতা করে দেখিয়েছে। সিপিএম ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে পারেনি, উনি মোটামুটি ধর্মীয় বিষয়ে ঘন্ট বানিয়ে দিয়েছেন। পুরোহিত ভাতা, ইমাম ভাতা, মহাজেন ভাতা, ওই বাউল সঙ্গীতদের টাকা দেওয়া, বিভিন্ন তীর্থক্ষেত্রে টাকা দেওয়া, মন্দির তৈরি করা সরকারি টাকায়, এতটা সাহস সিপিএম দেখাতে পারেনি। আর এই সব কটা ধর্মকে, চার্চ, গির্জা, গুরুদুয়ারা কিছু বাকিনি সবগুলোকে একটা মিক্সি গ্রাইন্ডারে ফেলে গ্রাইন্ড করে দিয়েছেন। এবং তারপরে ড্যাং ড্যাং করে উনি ঘুরিয়ে বেড়িয়ে বলছেন যে আমরা সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করি না। মানে সাম্প্রদায়িক রাজনীতি মনে হয় সিপিএম করতো, এই কংগ্রেস করতো, ইনি কখনো করেননি। তো এই এতটা দুঃসাহস সিপিএম দেখাতে পারবে না। অতএব সিপিএমের অবশ্যই মমতার কাছে এই রাজনীতি শেখার প্রয়োজন আছে। মমতা যে ওদের গুরু, এমনকি মোদিরও গুরু, মোদিও পারেনি সরকারি টাকা দিয়ে মন্দির তৈরি করতে, মোদিও পারেনি, সেটা মমতা করেই দেখিয়েছে। অপরদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে ইডি যদি মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেয় তাহলে 100 কোটি টাকা পেত মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে, কি বলবেন? না, আমি এইটা বিশ্বাস করি। ও বলেছে আরো বেশিও পাওয়া যেতে পারে। কারণ ও তো মমতার সঙ্গে ছিল, একসময় হয়তো মমতার বাড়িতে বসে নোটও করেছে। অতএব ও যেটা বলবে সেটা একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার না। তবে আমার ধারণা ও 100 কোটিটা হয়তো সৌজন্যের খাতিরে কম করে বললো। ওখানে যদি 1000, 2000, 5000 কোটিও পাওয়া যায় অবাক হওয়ার কিছু নয়।